আসছে রোজার আগেই হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর সেপ্টেম্বরের শেষ দিকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। এসব উল্লেখ করে বৃহস্পতিবার নির্বাচন নিয়ে বিস্তারিত পথনকশা বা রোডম্যাপ ঘোষণা করেছে ইসি সচিব জানান, এবার প্রবাসীদের ভোটাধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফারজানা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। 24টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানে কোন কাজ কোন সময়ে কতদিন ধরে চলবে সে কথাও উল্লেখ করা আছে। কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভেতরে আছে অংশীজনদের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনী আইন বিধি সংস্কার সহ আরও অনেক কিছু। দলগুলো এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। এসব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আবুল কালাম আজাদ মজুমদার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতে জনাব আব্দুল আলিম, আপনার কাছে জানি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে আপনি এই রোডম্যাপ ঘোষণাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনার নিশ্চয় মনে আছে মাননীয় প্রধান উপদেষ্টা আগস্ট মাসে যে ঘোষণা দিলেন একটা নির্বাচনের একটা টাইম ফ্রেম, যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং তারপরে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশন একটা চিঠি প্রেরণ করা। এই রোডম্যাপটা, এই যে কার্যক্রম, তার একটা ধারাবাহিকতা। ইলেকশন কমিশন ইলেকশনের যে প্রস্তুতি সেটা কিন্তু অনেক আগে থেকেই শুরু করেছে এবং এই রোডম্যাপটা বেসিক্যালি ওই যে কার্যক্রমগুলো শুরু করেছে সেটার একটা কিভাবে তারা এটাকে সমাপ্ত করবে তার ডেডলাইন ঘোষণা করেছে। আপনি ধরেন যে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, এই কাজ কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে। আর এই রোডম্যাপের মাধ্যমে আমরা দেখলাম যে এটা কিভাবে, কবে, কোন সময়ের মধ্যে এটা শেষ করবে। এবং আমি খুব ভালো করে রোডম্যাপটা পড়েছি। এটার মধ্যে খুব বিস্তারিত হবে, সব প্রত্যেকটা পদক্ষেপ খুব বিস্তারিত, খুব ডিটেল এবং বেশ কয়েকটা নতুন জিনিস আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নির্বাচন কমিশন খুব উদ্বিগ্ন। সেটা তারা কিভাবে ট্যাকেল করবে, কিভাবে অ্যাড্রেস করবে সেটার একটা বর্ণনা আছে। তারপরে আপনি ধরুন যে প্রবাসী ভোটার, এটা বাংলাদেশের যে ইতিহাস, সেখানে আগের কোনো রোডম্যাপে এটা অন্তর্ভুক্ত ছিল না এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পক্ষ থেকে আমাদের প্রতিবেদন একটা সম্পূর্ণ চ্যাপ্টারই ছিল যে কিভাবে এই প্রবাসী ভোটিংটা নিশ্চিত করা যায়। নির্বাচন কমিশন এটাকে খুব বিস্তারিতভাবে উল্লেখ করেছে। আমি আর একটা জিনিস দেখেছি যে বাংলাদেশের আইনে বেশ আগের থেকে আছে যে যারা কারাবন্দী তাদের একটা ভোটের অধিকার থাকবে, কিন্তু আমরা এই যে স্বাধীনতার 52-53 বছর পার হয়ে গেছে, 12টি নির্বাচন হয়েছে, কখনোই আমরা এটাকে বাস্তবায়ন করতে দেখিনি। তারা এই পরিকল্পনাও করেছে যে তাদের ভোটের অধিকার নিশ্চিত করবে। সো এই সব কিছু মিলিয়ে যদি আমি এক কথায় বলি, তাহলে এই রোডম্যাপটা একটা সুন্দর রোডম্যাপ এবং আমার কাছে মনে হয় যে এটা কয়েকটা জিনিস দেবে। একটা হচ্ছে জনগণের কাছে একটা মেসেজ যাবে, যারা নির্বাচনের অংশীজন, পলিটিক্যাল পার্টি, অন্য যারা আছে, তাদের কাছে একটা মেসেজ যাবে যে ইলেকশন কমিশন যে কাজগুলো শুরু করেছিল তারা কিভাবে এটার পরিসমাপ্তি ঘটাবে, ইলেকশনের জন্য কিভাবে প্রস্তুতি নেবে, সেই একটা মেসেজ সবার কাছে যাবে। এবং আরেকটা জিনিস, এখন পর্যন্ত কারো মধ্যে এক ধরনের সন্দেহ আছে, এক ধরনের অবিশ্বাস আছে নির্বাচন আদৌ হবে কিনা। আমি আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো, আমার একটা প্রশ্ন রাখা আছে, এর জন্য আমি আপনার কাছে আসবো। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, এই যে রোডম্যাপ, সেটা নিয়ে আসলে কি আপনার কি মানে মন্তব্য বা কি বলবেন আপনি? কারণ এর সঙ্গে তো মানে সরকারের একটা নিশ্চয়ই অনেকগুলো কাজ, যেগুলোর সঙ্গে সরকার খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে সরকারকেও। তাৎক্ষণিক একটা ছোট্ট প্রতিক্রিয়া আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমত এই রোডম্যাপ ঘোষণাকে আমরা সরকারের দিক থেকে স্বাগত জানাই। আপনি জানেন যে নির্বাচন একটা বিশাল কর্মযজ্ঞ। এত বড় কর্মযজ্ঞ সম্পন্ন করতে গেলে অনেক আগে থেকেই কাজ শুরু করতে হয়। কিছু কিছু কাজ তো অনেক আগে থেকে শুরু হয়েও গিয়েছে, যেটা আমার সহ আলোচক উনি একটু উল্লেখ করেছেন। এই কাজগুলো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং কোন পর্যায়ে গিয়ে এই প্রয়োজনীয় কাজগুলো সমাপ্ত করা হবে, সেগুলো একটা বিস্তারিত ধারণা
জনগণকে দেওয়া হয়েছে। এটা আমি মনে করি যে এটা একটা মাইল ফলক এই অর্থে যে এখানে অনেক কিছু নতুন যোগ হয়েছে। পাশাপাশি আহ, এই কাজটা যে কত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কেও মানুষকে একটা পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই জন্য নির্বাচন কমিশনে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যে ওনারা যে সময়সীমাটা ঘোষণা করেছেন, যে রোডম্যাপটা ঘোষণা করেছেন, তারা আন্তরিকভাবে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং অতি অবশ্যই সরকারের দিক থেকে প্রয়োজনীয় যত ধরনের সহযোগিতা আছে সব সহযোগিতাটা তাদেরকে করা হবে। এর কারণ হচ্ছে সরকার আন্তরিকভাবে চায় দেশে খুব সুষ্ঠু, সুন্দর এবং একটা নিরপেক্ষ নির্বাচন হোক, এবং এইটা দেশের মানুষের চাওয়া, দেশের নাগরিকদের চাওয়া, এটা সরকারেরও চাওয়া, দেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া, ভোটারদের চাওয়া। সবার এই চাওয়াটা যাতে একটা সমন্বিত বিন্দুতে এসে দাঁড়ায়, সুন্দর একটা নির্বাচন হয়, সেটার জন্য নির্বাচন কমিশনের যা যা সহযোগিতা প্রয়োজন সরকার সেটা করবে। আজকে তারা যে রোডম্যাপটা ঘোষণা করেছে এই রোডম্যাপটা আমি মনে করি সরকারকেও সহযোগিতা করবে, কারণ সরকারের দিক থেকেও আমরা এখন জানতে পারলাম তাদের কর্মের কাজের ধারাটা কী হবে বা তারা ঠিক কোন পদ্ধতিতে এই কাজটা এগিয়ে নেবে। আমরা বিশ্বাস করি যে তারা সফল হবে। এক্স্যাক্টলি। জনাব আব্দুল আলীম, মানে কারাবন্দীরা ভোট দিতে পারবেন, মানে এরা কারা, মানে যারা সাজাপ্রাপ্ত তারাও পারবেন কিনা? কারণ যিনি ভোটার তিনি আসলে নির্বাচনে অংশ নিতে পারেন। এখন যদি কোনো সাজাপ্রাপ্ত কেউ যদি ভোটার হন তাহলে তো তার নির্বাচন করারও অধিকার থাকবে, মানে এই জায়গায় কোনো কন্ট্রাডিক্ট করে কিনা? এবং তাদের কাছে আসলে প্রার্থীরা পৌঁছবেন কি করে, ভোট চাইবেন কিভাবে? না, এটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের আইন, সেটা হচ্ছে যে কেউ যদি এখন পর্যন্ত কেউ যদি 2 বা তার চেয়ে বেশি বছরের জন্যে কোনো যে ক্রিমিনাল মামলাগুলো আছে সেই মামলায় তার শাস্তি হয়, তাহলে এই শাস্তি শেষ হওয়ার 5 বছর পর্যন্ত তাকে প্রার্থী হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আমরা আরপিও, ইলেকশন কমিশন এখন আরপিও সংশোধন করছে। এটা আমি যেটা বললাম এটা এক্সিস্টিং আরপিও, আমাদের যে প্রধান নির্বাচন আইন সেটার বিধান। কাজে যাদের এরকম শাস্তি আছে তারা হয়তো নির্বাচন করতে পারবেন না। বাট যদি কেউ জেলে থাকেন তাহলে তার কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এবং ইলেকশন কমিশনের, আমি বাংলাদেশে যেহেতু এটা কখনো হয়নি, বাট যে সমস্ত দেশে এই প্র্যাকটিসটা আছে সেখানে আপনার জেলখানাতেও ওই ছোটো ছোটো লিফলেট ডিস্ট্রিবিউট করা হয়, পলিটিক্যাল পার্টি বা প্রার্থীর পক্ষ থেকে জেল কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হয় যে এই আপনার এখানে আপনার এই আসনে এই 5 জন বা এই প্রার্থী আছে, তারা ভোট চাচ্ছে আপনাদের কাছে। এবং জেলখানার মধ্যেই কোথাও কোথাও আছে একটা পোলিং ভোট কেন্দ্র স্থাপন করা হয়, তারা সেখানে ভোট দেয় এবং যথারীতি যে আমরা যেভাবে। কিন্তু আমাদের এখানকার প্র্যাকটিস তো, যিনি আসলে রাজবাড়ির একজন ভোটার তিনি থাকেন কেরানীগঞ্জ জেলখানায় হয়তো আছেন বা ময়মনসিংহ আছেন, মানে তাদের ক্ষেত্রে আসলে কিভাবে এটা মানে অ্যাডজাস্ট করা হবে? আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের নির্বাচন আইনে ব্যালট পোস্টাল ভোটিং একটা সিস্টেম আছে, এবং এবছর যে নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা নিচ্ছে সেটা পোস্টাল ভোটিং এর মাধ্যমে। এই ব্যালটগুলো আগে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে না, কিন্তু তার কাছে প্রার্থীরা পৌঁছবেন কি করে? মানে আমি বোধহয় বলেছি যে প্রার্থীরা জেল কর্তৃপক্ষের মাধ্যমে এক ধরনের প্রচারণা করে, লিফলেট ডিস্ট্রিবিউট করে, মানে এরকম একটা মেকানিজম থাকবে। মানে তাহলে রাজবাড়ির যে ভোটার তিনি যদি ময়মনসিংহ জেলে থাকেন তাহলে মানে প্রার্থীকে জানতে হবে যে আমার ভোটার ময়মনসিংহ জেলে আছে, ময়মনসিংহ জেলে লিফলেটটা দিতে হবে তার, এরকম কিনা? হ্যাঁ, আসলেও তাই, এরকম ব্যবস্থাটা এরকম। হ্যাঁ, এটা আসলে ওই মানে আপনি যেটা বললেন যে রাজবাড়ির ভোটার গাজীপুর জেলখানায় আছে, ওনার কাছে একটা তথ্য থাকবে যে আমার এলাকার আমার এই আসনের এই 5 জন প্রার্থী, এবং তার কাছে আগে থেকে ব্যালট পেপার যাবে, তাকে বলা হবে যে আপনার জন্য এই ব্যালট পেপার, আপনার এই আসন, আপনার এখানে কয়েকজন প্রার্থী আছে, আর এটা ওই পোস্টাল ব্যালটের মাধ্যমে তার যে নির্ধারিত আসন সেই আসনে পৌঁছে দেওয়া হবে। জি, আবুল কালাম আজাদ মজুমদার, মানে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে কিনা মানে বাস্তবতার নিরিখে সারা বাংলাদেশে এই 300 আসনের যারা জেলে আছেন, বিভিন্ন জেলে আছেন, মানে সেটা একটু মানে এটা কি দেখেন আসলে? অবশ্যই, যেহেতু এটা নতুন, এটা একটু জটিল তো মনে হতেই পারে।
কিন্তু নতুন যে কোনো কিছু শুরু করতে গেলেই তো আসলে আমরা অনেক অনেক প্রতিকূলতার বা অনেক সমস্যার সম্মুখীন হই, যেগুলো পরবর্তীতে সমাধান করা যায়। কিন্তু আপনি যদি আসলে প্রক্রিয়াটা শুরু না করেন, আপনার এই প্রক্রিয়ার সীমাবদ্ধতাগুলো আসলে সেই অর্থে বোঝা যায় না। যেহেতু আইনে আছে এবং তারাও দেশের নাগরিক, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়াটাই তো ন্যায়সঙ্গত। এটাই হলো যথার্থ একটা বিষয়। জি। এখন এই সুযোগটা, এই ন্যায়সঙ্গত কাজটা করতে গিয়ে যে সীমাবদ্ধতাগুলো আপনি যেমন কয়েকটা বিষয় এখন আলোচনায় তুললেন, নিশ্চয়ই যারা এক্ষেত্রে সংশ্লিষ্ট আছেন তারাও নিশ্চয়ই এগুলো ভেবে দেখবেন এই সীমাবদ্ধতাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়। সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠে আরেকটা বিষয় হচ্ছে যে যারা ধরেন মানে এই ভোট কার্যক্রম পরিচালনা করেন, নিরাপত্তার দায়িত্বে কেউ থাকেন, কেউ হয়তো সাংবাদিকতা করেন, কেউ হয়তো মানে একেবারে নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট থাকেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, মানে তাদের ভোট, তারা কিন্তু ভোট দিতে পারেন না অনেক ক্ষেত্রেই। মানে সেই জায়গায় কোনো অ্যাডজাস্টমেন্টের সুযোগ আছে কিনা? আমি এটা ঠিক নিশ্চিত করে আপনাকে বলতে পারবো না, এটা আলিম ভাই আপনাকে আরো ভালো ধারণা দিতে পারবেন ওই বিষয়ে। জি। তাদের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা মানে তাদেরও তো অধিকার আছে আসলে। হ্যাঁ, কিন্তু পোস্টাল ভোট বা আগাম ভোট দেওয়ার পদ্ধতি আমি জানি এক সময় তো আমাদের প্রযুক্তি আরো উন্নত হবে, এবং প্রযুক্তি আরো সিকিউরড হবে। এখন যখন এই প্রযুক্তিটা উন্নত হবে, সিকিউরড হবে, এক সময় না এক সময়, এবার আমরা করতে পারবো কিনা এটা আমি এখনই নিশ্চিত হয়ে বলতে পারছি না, কিন্তু কোনো না কোনো এক সময় তাদেরকে এই সুযোগ দেওয়া অবশ্যই সম্ভব হবে বলে এটা আমার বিশ্বাস। একজন নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি, কারণ এটার জন্য আসলে প্রযুক্তির সহযোগিতা ছাড়া বা আগাম ভোটদানের ব্যবস্থা ছাড়া অন্য কোনো বিকল্প এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। এখন আগাম ভোটদানের বিষয়টা বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু আসলে ভোটের দিনই ভোট দিতে পারে না মানুষ, অনেক সময় অনেক ধরনের বাধা বিপত্তি আসে। এখন আগাম ভোট দিলে সেই ভোটের নিরাপত্তা, সেই ভোট আসলে যথাস্থানে পৌঁছাবে কিনা বা সেই ভোটটা লিক হয়ে যাবে কিনা, তিনি কাকে ভোট দিয়েছেন, কারণ কারাগারে তো অনেক ধরনের বন্দী থাকে, তারা কাকে ভোট দিলেন এগুলো অনেক কিছু বিবেচনার বিষয় আছে। বা নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের ভোটগুলো যদি লিক হয়ে যায় তাহলে তাদের নিরপেক্ষতা নিয়ে আবার কেউ প্রশ্ন তুলবে কিনা ইত্যাদি নানা বিষয়ে আসলে ভেবে দেখার বিষয় আছে। যারা নির্বাচন সংশ্লিষ্ট আছেন তারা এগুলো আসলে আপনাদেরকে পরিষ্কার ধারণা দিতে পারবেন। তবে এটা যদি উন্নত প্রযুক্তি আমরা এই ব্যবহার করতে পারি এই ভোটদান প্রক্রিয়ার সাথে, এবং সেই প্রক্রিয়াটা যদি সিকিউরড হয়, সেটা এই মুহূর্তে সম্ভব কিনা আমি জানি না, এটা নির্বাচন কমিশন ভালো বলতে পারবেন। কিন্তু সিকিউরড হলে অবশ্যই একটা সময় আসবে যখন যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত তারাও আসলে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবেন। জি, জনাব আব্দুল আলিম, এটা আপনারা আলোচনা করেছিলেন কিনা আপনাদের এই সংস্কার কমিশনে, এবং এটা নিয়ে কোনো চিন্তা বা কোনো পরামর্শ দিয়েছিলেন কিনা? আমরা মূলত প্রবাসী ভোটারদের জন্য দুটো পদ্ধতির কথা বলেছি সবকিছু বিবেচনা করে। একটা হচ্ছে পোস্টাল ভোটিং, আর একটা হচ্ছে আপনার অনলাইন। এবং অনলাইনটার জন্য আমরা একটা ব্লকচেইন মেথডের কথা বলেছি। মানে ব্লকচেইন মেথডটা খুব সিকিউরড, এটা হ্যাক করার ঝুঁকি খুবই কম, নাই বললেই চলে। বাট এটা একটু সময় সাপেক্ষ, এই জন্য আমাদের প্রাথমিক পরামর্শ ছিল যে আমরা ইলেকশন কমিশন পোস্টাল ভোটিং এর মাধ্যমে এটা করবে, কারণ পোস্টাল ভোটিং কিন্তু আইনের মধ্যে আছে। এটা নতুন কোনো ভাবনা না, শুধু একটা উদ্যোগ নেওয়া দরকার। যদিও এটা খুব চ্যালেঞ্জিং এই অর্থে যে আপনি যদি সারা দুনিয়ার পোস্টাল ভোটিং দেখেন, সেক্ষেত্রে ভোটার টার্ন আউট কিন্তু খুবই কম টার্ন আউট। এই যে ভারতের বিপুল সংখ্যক ভোটার দেশের বাইরে থাকে। আমার প্রশ্নটা ছিল যে ধরেন বিপুল সংখ্যক পুলিশ, আনসার, প্রিজাইডিং কর্মকর্তারা, এদের জন্য পোস্টাল ভোটিংটা অ্যাপ্লিকেবল। এরাও কিন্তু পোস্টাল ভোটিং এ ভোট দিতে পারে। এবার কি দিতে পারবে? আমার তো মনে হয় দিতে পারবে। মানে এটাও যেহেতু জেলখানা যারা আছে তাদের জন্য যদি নিশ্চিত করা হয়, তাহলে এদের জন্য নিশ্চিত না করার কোনো কারণ নেই। কিন্তু আমার মনে হয় যে 12-13 লাখ 12-14 লাখ যারা নির্বাচন পরিচালনার সঙ্গে সংযোগ থাকে সারা দেশে 300 আসনে, তারাও এবার ভোট দিতে পারবে আমার বিশ্বাস। জি, জনাব আবুল কালাম আজাদ মজুমদার, একটা ছোট্ট প্রতিক্রিয়া নিতে চাই যে বিএনপি খুশি হয়েছে, জামায়াতে ইসলাম বলেছে পিআর পদ্ধতিতে ফের একটা মানে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চেয়েছে তারা। অন্যান্য দলগুলো মানে মিশ্র প্রতিক্রিয়া দেখেছে। সেই জায়গায় আসলে কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? এটা তো রাজনৈতিক ঐক্যমত্যের একটা বিষয় অবশ্যই আছে, এবং আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনে এগুলো নিয়ে আলোচনা চলছে। আলোচনা কিন্তু শেষ হয়ে যায়নি বা থেমে যায়নি। আমাদের বিশ্বাস বা আশা যেটাই বলেন, এই ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো সবাই মিলে একটা পদ্ধতি ঠিক করবেন আসলে তারা কোন পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়াটাতে এগিয়ে যাবেন। তো এটা রাজনৈতিক দলগুলোর হাতে আমরা ছেড়ে দিচ্ছি এখন। জি।
জনাব আব্দুল আলিম, একটা ছোট্ট মন্তব্য নিতে চাই। সংশয় শঙ্কা অনেকেই দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায় নানান কিছু ঘুরে বেড়ায়, সেই জায়গায় আপনি কি দেখেন? না, আমি যেটা একটু বোধহয় শুরুতে বলেছি যে এখনো নানা রকম আলোচনা আছে, নির্বাচন হবে কি হবে না। বিশেষ করে কিছু কিছু পলিটিক্যাল পার্টির যে স্টেটমেন্ট, সেটা আসলে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ সৃষ্টি করেছে। কিন্তু একই সঙ্গে এই যে আমি যে তিনটা কথা বললাম, মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা, তারপরে ওই কার্যালয় থেকে নির্বাচন কমিশনের কাছে একটা চিঠি, এবং তারপরে রোডম্যাপ, আমরা যদি দেখি যে আমরা ক্রনোলজিক্যালি আমাদের দেশ বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কাজে আমার কাছে মনে হয় যে সেই সংশয় আমরা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছি। অনেক ধন্যবাদ জনাব আব্দুল আলিম এবং আবুল কালাম আজাদ মজুমদার, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকের সংবাদযোগে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।